প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে 2017 এবং থার্ড ইয়ারে 2018 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা বরাবরের মতো একটা ছক কেটে নিলাম এবং ছকে লিখলাম যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা বরাবরের মতোই জানি যে আমাদের অঙ্ক কি দিয়ে শুরু করতে হয়, আমাদের অঙ্ক নেট ইনকাম দিয়ে শুরু করতে হয়। তো আমরা যদি এডিশনাল ইনফরমেশনে 1 নম্বরে যাই যে নেট প্রফিট অফ দ্য ইয়ার 2017 27,500 টাকা, তাহলে আমরা লিখলাম নেট ইনকাম কত টাকা, 27,500 টাকা। আমি বরাবরের মতো আপনারা হয়তো বুঝতে পারেন, ভাবতে পারেন যে আমি রিকোয়ারমেন্ট কেন করি না। আসলে আমরা ইনডাইরেক্ট মেথডের অঙ্কগুলোই সমাধান করতেছি। ইনডাইরেক্ট শেষ হলে আমরা ডাইরেক্ট মেথডে চলে যাব। তারপরে যদি আপনারা দেখতে চান, রিকোয়ার্ডে বলছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডাইরেক্ট মেথড। তো আমরা নেট ইনকাম দিলাম, এরপর আমরা যে কথাটা লিখি সেটা লিখলাম অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তো অঙ্কের শুরুতে আমাদের বারবার বলেছি যে অঙ্কে কি খুঁজে নিতে হয়, আমাদের ডেপ্রিসিয়েশন খুঁজে নিতে হয়। আমরা যদি সমন্বয়ে ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো এক্সপেন্স দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই ডেপ্রিসিয়েশন খুঁজি না, বাট আমাদের যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ডেপ্রিসিয়েশনকে খুঁজে নিতে হয়। তো আমরা যদি এই অঙ্কটা করি তো এই অঙ্কে কোথাও ডেপ্রিসিয়েশন দেয়া নেই। তো ডেপ্রিসিয়েশন যদি দেওয়া না থাকে তাহলে বরাবরের মতো আমরা কি করি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আছে এই দুটার পার্থক্য আমরা দেখানোর চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট এই দুটা টাকার পার্থক্য হচ্ছে 2250 টাকা। কত টাকা? 2250 টাকা। এবং আমরা যদি সমন্বয় 2 নম্বরটা একটু পড়ার চেষ্টা করি, এখানে বলছে যে ইকুইপমেন্ট কস্টিং 2500 অন হুইচ ডেপ্রিসিয়েশন 500 ওয়াজ অ্যাকুমুলেটেড। এখানে অতিরিক্ত আকারে আরো 500 টাকার ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে আরো 500 যদি আমরা যোগ করি তাহলে 2250 আর 500 কত হলো? 2750। তাহলে এই 2750টা আসলে কিসের ডেপ্রিসিয়েশন? এই 2750 টাকা আমাদের মূলত ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন। তাই আমরা সুন্দর করে লিখলাম যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর ইকুইপমেন্ট কত টাকা? 2750 টাকা। তো আমরা জানি যে সম্পদ কমলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা সম্পদ কমলে যোগ করার কারণে এটা যোগ আকারে দেখিয়েছি। এরপর আমরা আবার দেখতে পাচ্ছি যে ডেপ্রিসিয়েশন, বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন আছে। বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন কত? বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন হচ্ছে 3000 টাকা। মানে এখানে 9000, এখানে 6000, তাহলে 3000 টাকা। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর বিল্ডিং লিখলাম কত? 3000 টাকা। এটাও সম্পদ কমছে, তাই যোগ করলাম। এরপর যদি আমরা একদম অঙ্কের শুরুতে চলে আসি অ্যাকাউন্ট রিসিভেবলে, যে অ্যাকাউন্ট রিসিভেবল আমার ছিল কত? আমাদের ছিল যেহেতু 16 সাল 40,000 হচ্ছে কত? 45,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে? বেড়েছে। তাহলে আমরা দেখাবো ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 5,000 টাকা বেড়েছে। তো সম্পদ বাড়লে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এই জন্য আমরা এটাকে বিয়োগ করে দেখাই। এরপর যদি আসি আমরা ইনভেন্টরিতে, যে ইনভেন্টরি ছিল কত? ছিল 16,000, এখন হয়েছে 20,000। তাহলে ইনভেন্টরিটাও কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা দেখাবো ইনক্রিজ ইন ইনভেন্টরি কত টাকা? 4,000 টাকা ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা 4,000 টাকা এখানে দেখিয়ে দিলাম। আর সম্পদ বাড়লে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এই জন্য আমরা এটাকে বিয়োগ করে দেখালাম। এরপর যেটা আছে যে ইকুইপমেন্ট বিল্ডিং, এগুলো আমাদের স্থায়ী সম্পদ, এগুলা আমাদের নিতে হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তারপর যদি আমরা আসি যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, এটা আমার একটা চলতি দায়। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ছিল হচ্ছে 1000, এখন হয়েছে কত? 500, তার মানে ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা লিখবো যে ইনক্রিজ ইন অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট 500 টাকা। তো দায় বললে কি করতে হয়? যোগ করতে হয়। এই জন্য আমরা দায় বাড়ার সাথে সাথে এখানে যোগ আকারে দেখিয়ে দিয়েছি। এরপর আসি অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল আমাদের যদি আমরা দেখি ছিল 16,500, এখন হচ্ছে 20,000। তার মানে অ্যাকাউন্টস পেয়েবল এখানে 3,500 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখব ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা? 3,500 টাকা। আমরা বৃদ্ধি আকারে দেখিয়ে দিলাম। দায় বৃদ্ধি পেলে কি করতে হয়? যোগ করতে হয়, তাই আমরা যোগ করে দেখিয়েছি। এরপর যদি আমরা দেখি যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, এটাও একটা চলতি দায়। কত টাকা? ছিল 1750, হয়েছে 2250, তাহলে 500 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখবো ইনক্রিজ ইন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কত টাকা? 500 টাকা। তো সেটা আমরা দেখিয়ে দিলাম। এরপর যদি আমরা সমন্বয়ে আসি, যে সমন্বয় যদি দেখি, এখানে বলছে যে ইকুইপমেন্ট কস্টিং 2500 অন হুইচ ডেপ্রিসিয়েশন 500, মানে 2500 টাকার একটা
ইকুইপমেন্ট ছিল যেটা 500 টাকা ডেপ্রিসিয়েশন ওয়াজ সোল্ড ফর টাকা 3000। তার মানে 2500 টাকার একটা সম্পদ ছিল যেটা 500 ডেপ্রিসিয়েশন, তাহলে টাকা থাকে কত 2000। তাহলে 2000 জিনিস আমি বিক্রি করেছি কততে 3000-এ। তাহলে 2000-এর জিনিস যদি 3000-এ বিক্রি করি তাহলে অবশ্যই 1000 টাকা আমার লাভ হয়েছে। তাহলে অবশ্যই লাভ হলে আমাদের ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিস দেখাতে হয়। তাহলে আমরা লিখলাম গেইন অন সেল অফ ইকুইপমেন্ট কত টাকা 1000 টাকা। আর গেইন হলে সম্পদ বৃদ্ধি পায়, এই জন্য আমাদের সবসময় বিয়োগ করে দেখানো হয়েছে। এরপর আমরা যদি সমন্বয় 3 নাম্বারটা একটু পড়ে দেখি। এখানে বলছে যে ইনভেস্টমেন্ট কস্টিং 10,000 ওয়ার সোল্ড ডিউরিং দ্য ইয়ার 12,000, মানে 10,000-এর জিনিসটাকে আমরা বিক্রি করেছি কততে 12,000-এ। তাহলে আমাদের 2000 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা লিখবো যে গেইন অন ইনভেস্টমেন্ট কত টাকা 2000 টাকা। তাহলে গেইন হলে সম্পদ বৃদ্ধি পায়, আমরা সম্পদ বৃদ্ধি পেলে কি করব, সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করে দেখাবো। তো আমরা বিয়োগ করে দেখালাম। এরপর আমাদের যে এখানে এন্ট্রিগুলো আছে সবগুলোকে যোগ করলে হয় -1750। তো আমাদের নেট ইনকাম থেকে যেহেতু মাইনাস হচ্ছে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করার পর আমাদের যে টাকাটা এসেছে সেটা 25,750, সেটা প্লাস। এই জন্য আমাদের লিখতে হবে যে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তো আমরা লিখলাম নেট ক্যাশ ইনক্রিজ বাই অপারেটিং অ্যাক্টিভিটিস কত 25,750। এর মাধ্যমে আমাদের প্রথম যে ধাপটা সেটা শেষ হলো। এরপর আমরা চলে যাবো অঙ্কের দ্বিতীয় ধাপে, যেটা কি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে আমরা যাবে স্থায়ী যে দায়গুলো আছে, স্থায়ী যে সম্পদগুলো আছে, স্থায়ী সম্পদ হ্রাস বৃদ্ধিজনিত লেনদেনগুলো সব আমরা এখানে দেখাবো। আচ্ছা, তো আমরা যদি এখানে স্থায়ী সম্পদে চলে যাই, প্রথমে যদি ইকুইপমেন্টে খেয়াল করি যে ইকুইপমেন্ট ছিল হচ্ছে 12,500, এখন হয়েছে 20,000। তার মানে 12,500 টাকার ইকুইপমেন্ট আগে ছিল, এখন হয়েছে 20,000। তাহলে অবশ্যই আমরা ইকুইপমেন্ট কিনেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুইপমেন্ট কিনেছি আমরা কত 7,500 টাকা। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি অঙ্কের এখানে তাকাই, এখানে তাকালে দেখব যে ইকুইপমেন্ট যেটা 2,500 টাকা ছিল এবং যেটা ডেপ্রিসিয়েশন ছিল 500 টাকা, যেটা আমরা 3,000 টাকা বিক্রি করেছি, তাহলে এই ইকুইপমেন্টটা কিন্তু আমাদের হিসাবভুক্ত না। ঠিক আছে, তো এই ইকুইপমেন্ট যেহেতু হিসাবভুক্ত না, তাহলে আমাদের ওখানে 7,500 এবং এখানে কত 2,500, তাহলে 7,500 এবং 2,500, তাহলে ইকুইপমেন্ট আমরা মোট কিনেছি কত, মোট কিনেছি হচ্ছে 10,000 টাকা। এটা যদি আপনি অন্যভাবেও বুঝতে চান যে আমাদের যে 12,500 টাকার যে এখানে ইকুইপমেন্ট আছে, এখানে যে 12,500 টাকার ইকুইপমেন্ট আছে, এখান থেকে 2,500 টাকা বিয়োগ দিলে থাকে 10,000। তাহলে 10,000 ছিল এবং এখন হচ্ছে কত 20,000। তাহলে আমাদের আসলে ইকুইপমেন্ট বেড়েছে কত 10,000 টাকা। তাহলে সেটি আমরা দেখাবো যে ইকুইপমেন্ট বেড়েছে কত 10,000 টাকা। আর যেহেতু সম্পদ বাড়ছে, আমরা কিনেছি, কিনলে টাকা চলে যায়, এই জন্য সরাসরি মাইনাস হবে। এরপর যে 3,000 টাকা বিক্রি করেছিলাম সেটা দেখাবো। সেল অফ ইকুইপমেন্ট কত টাকা 3,000 টাকা, যেহেতু টাকা এসেছে এই জন্য যোগ করতে হবে। এরপর যদি আমরা ইনভেস্টমেন্টে দেখি, তাহলে ইনভেস্টমেন্টও আমরা বিক্রি করেছিলাম 10,000-এর জিনিস 12,000-এ। তাহলে আমরা লিখবো সেল অফ ইনভেস্টমেন্ট কত 12,000 টাকা। এরপর যদি আমরা বিল্ডিং এর দিকে তাকাই, এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি বিল্ডিং এর দিকে তাকাই, বিল্ডিং এর দিকে তাকালে আমরা দেখব যে বিল্ডিং ছিল 37,500, এখন হয়েছে কত 45,000। তার মানে 7,500 টাকার বিল্ডিং বৃদ্ধি পেয়েছে। তাহলে 7,500 টাকার বিল্ডিং যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা বিল্ডিং কিনেছি। তাহলে পারচেজ অফ বিল্ডিং কত টাকা 7,500 টাকা। এরপর এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি, আমাদের মাইনাস রাখা হয় 2,500, আর মাইনাস হলে আমরা জানি যে কি লিখতে হয়, ইউজড লিখতে হয়। তাহলে নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কত লিখলাম 2,500। এরপর আমরা চলে যাবো অঙ্কের তৃতীয় নম্বরে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যেখানে আমাদের স্থায়ী দায় হ্রাস বৃদ্ধি জনিত লেনদেন যায়। তো আমরা 4 নম্বর সমন্বয় যদি শুরুতেই দেখি যে ক্যাশ ডিভিডেন্ড পেইড কত টাকা 13,250। তাহলে আমরা ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করে দিলাম 13,250। তারপর যদি দায় সেটে দেখি যে মর্গেজ লোন ছিল 25,000, এখন হচ্ছে কত 22,500। তার মানে আমরা মর্গেজ পরিশোধ করে দিয়েছি কত টাকা 2,500 টাকা। তাহলে আমরা মর্গেজ পরিশোধ করে দিলাম 2,500 টাকার। এরপর যদি শেয়ার ক্যাপিটাল দেখি 1 লাখ, 1 লাখ যেহেতু সমান সমান আমরা শেয়ার ইস্যু করিনি, এই জন্য নেওয়া হলো না। আর রিটার্ন আর্নিংস আমরা এই অঙ্ক অবশ্য দেখাই না। তো আমরা যদি এই এখানে যেটা করেছি 3 নাম্বার যেটা এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যোগ বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে 15,750, এটা মাইনাস। তাহলে মাইনাস থাকলে আমরা কি করতে হবে, নেট ক্যাশ ইউজ লিখবো, নেট ক্যাশ ইউজ ইন
ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এরপর আমরা একদম শেষ পর্যায়ে অঙ্কে তো আমরা এই তিনটাকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারটা যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করার পর আমাদের টাকা আসছে কত? 7,500। এটার নাম হচ্ছে নেট ইনক্রিজ ইন ক্যাশ। তাহলে নেট ইনক্রিজ ইন ক্যাশের সাথে আমাদের কি করতে হবে? আমাদের এই যে এখানে চলে আসবো, ক্যাশের যে ওপেনিং ব্যালেন্সটা ছিল 22,500, এটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা লিখলাম যে অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত? 22,500, দুটাকে যোগ দিলাম তো কত হলো? 30,000। এটা হচ্ছে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। তো আমরা জানি এই অঙ্কের উত্তর অঙ্কে দেওয়া থাকে এই যে ক্যাশ, আমরা অঙ্কে চলে আসি, ক্যাশের যে প্রথম 30,000 টাকা দেওয়া আছে এটি হচ্ছে আমার অঙ্কের উত্তর এবং লাস্টে আমাদের এসেছে কত? 30,000। তাহলে আমরা আশা করি এই অঙ্কটা সঠিকভাবে সম্পূর্ণ করেছি এবং আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আপনাদের সাহায্যে এগিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে ক্লাসে থাকার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।